ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা পলিউশন, বিশেষত বায়ু দূষণ সম্পর্কে আমরা বিশদভাবে জানব। পলিউশন বর্তমান পৃথিবীতে একটা ব্যাপক সমস্যা, যে সমস্যার দ্বারা প্রতিনিয়ত মানুষ এবং পৃথিবীর যে বায়োডাইভার্সিটি, সেই বায়োডাইভার্সিটি আক্রান্ত হচ্ছে এবং ধীরে ধীরে তারা ধ্বংসের মুখে কিন্তু চলে যাচ্ছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1961 খ্রিস্টাব্দে পলিউশনের একটি নির্দিষ্ট সংজ্ঞা তারা প্রণয়ন করেছিলেন। দেখে নেওয়া যাক সে সংজ্ঞাটা কী। তারা বলেছিলেন, বায়ুমণ্ডলের অনভিপ্রেত পরিবর্তন যা মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে তাকে দূষণ বলা হয়। অর্থাৎ জিনিসটা ব্যাখ্যা করলে এরকম হয়, আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত উপাদানগুলি আছে, সেই সমস্ত উপাদানগুলি সবসময় একটা স্বাভাবিক মাত্রায় অবস্থান করে থাকে। যদি কোনো কারণে সেই সমস্ত উপাদানগুলির স্বাভাবিক মাত্রা কোনো কারণে অতিক্রান্ত করে বা কোনো কারণে তা বেড়ে যায় বা কমে যায়, যাই হোক না কেন, তাহলে কিন্তু পরিবেশের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যে পরিবর্তন কিন্তু পরিবেশ এবং মানুষের ক্ষতি করে থাকে, সেই নির্দিষ্ট পরিবর্তনকেই আমরা বলবো দূষণ। এটা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1961 খ্রিস্টাব্দে এই সংজ্ঞা প্রণয়ন করেছিলেন। এরপরে দেখে নেওয়া যাক বায়ু দূষণ বা এয়ার পলিউশন। এয়ার পলিউশন বা বায়ু দূষণ যে সমস্ত পদার্থগুলির দ্বারা সম্পন্ন হয়, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় বায়ু দূষক বা এয়ার পলিউট্যান্ট। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বায়ু দূষণ ঘটায়, সেই সমস্ত পদার্থগুলিকে বায়ু দূষক বা এয়ার পলিউট্যান্ট বলা হয়ে থাকে। অর্থাৎ বায়ু দূষককারী পদার্থগুলিকে এয়ার পলিউট্যান্ট বা বায়ু দূষক বলা হয়। প্রকৃতিগত দিক থেকে যদি লক্ষ্য করা হয় বা টাইপ যদি তাদের লক্ষ্য করা হয়, তাহলে এয়ার পলিউট্যান্ট সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। প্রাইমারি পলিউট্যান্ট বা প্রাথমিক বায়ু দূষক, সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ বায়ু দূষক, টারশারি পলিউট্যান্ট বা প্রগৌণ বায়ু দূষক। অর্থাৎ প্রাইমারি পলিউট্যান্ট বা প্রাথমিক বায়ু দূষক, সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ বায়ু দূষক এবং টারশারি পলিউট্যান্ট বা প্রগৌণ বায়ু দূষক। তাহলে 3 ধরনের বায়ু দূষক সাধারণত বায়ু দূষণ ঘটিয়ে থাকে। প্রাইমারি পলিউট্যান্ট কোনগুলোকে আমরা প্রাথমিক পলিউট্যান্ট বা প্রাথমিক বায়ু দূষক বলবো? যে সমস্ত পলিউট্যান্টগুলি উৎস, অর্থাৎ যে জায়গা থেকে তারা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে নির্গত হয়ে যদি তারা সরাসরি বায়ুমণ্ডলে এসে মেশে, আবার বলছি, যে সমস্ত বায়ু দূষকগুলি যে স্থান থেকে উৎপন্ন হচ্ছে, সেই স্থান থেকে উৎপন্ন হয়ে যদি সরাসরি বায়ুমণ্ডলে এসে মেশে, তাহলে সেই সমস্ত বায়ু দূষকগুলিকে বলবো আমরা প্রাথমিক বায়ু দূষক বা প্রাইমারি বায়ু দূষক। অর্থাৎ এরা উৎস থেকে সরাসরি বায়ুমণ্ডলে প্রেরিত হয়। কোন কোনগুলিকে বলা হয়? সাধারণত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এবং সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা SPM জাতীয় যে কণাগুলি আছে, এই সমস্ত কণাগুলি কিন্তু প্রকৃতপক্ষে প্রাইমারি পলিউট্যান্ট হিসাবে কাজ করে। অর্থাৎ এগুলি সরাসরি বিভিন্নভাবে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, কোনোটা জীবাশ্ম জ্বালানি, কোনোটা বিভিন্ন পরাগরেণু, অণুজীব, ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি বায়ুমণ্ডলে সরাসরি মেশে এবং বায়ুর যে গুণগত মান, সেই গুণগত মানের পরিবর্তন ঘটায় এবং এগুলি প্রকৃতপক্ষে কিন্তু প্রাইমারি পলিউট্যান্ট হিসাবে কাজ করে। উৎস থেকে সরাসরি তারা বায়ুমণ্ডলে নির্গত হয়, এই জন্য এদেরকে প্রাইমারি পলিউট্যান্ট বলা হয়। বিভিন্ন প্রকারের প্রাইমারি পলিউট্যান্ট আছে, তার মধ্যে কিছু উদাহরণ এখানে দেখা হয়েছে। নেক্সট চলে আছি সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট কাকে বলা হয়? না, যে সমস্ত এয়ার পলিউট্যান্টগুলি বা বায়ু দূষকগুলি প্রাইমারি পলিউট্যান্ট, অর্থাৎ যে সমস্ত প্রাথমিক বায়ু দূষকগুলি আছে, সেই সমস্ত প্রাথমিক বায়ু দূষকগুলি প্রথমে তাদের উৎস থেকে নির্গত হয়, তারপর পরিবেশের বিভিন্ন প্রকার যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তাহলে প্রাইমারি পলিউট্যান্ট যখন বায়ুমণ্ডলে উপস্থিত বা পরিবেশে উপস্থিত বিভিন্ন প্রকার উপাদানের সঙ্গে তারা রিয়াকশন ঘটিয়ে নতুন কোনো পদার্থ সৃষ্টি করে, তখন সেই পদার্থগুলিকে বলা হয় সেকেন্ডারি পলিউট্যান্ট। তাহলে সেকেন্ডারি পলিউট্যান্ট কিন্তু প্রকৃতপক্ষে সরাসরি বায়ুমণ্ডলে নির্গত হয় না। তারা প্রাইমারি পলিউট্যান্টগুলি বায়ুমণ্ডলে নির্গত হওয়ার পর তার সাথে বাতাসের বিভিন্ন উপাদানগুলির পরস্পরের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে উপাদানগুলি তৈরি হয়, সেই উপাদানগুলিকে বলা হয় সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ বায়ু দূষক। এক্সাম্পলগুলো ভালো করে প্রত্যেকে মনে রাখবে।
যেমন হচ্ছে ওজোন O3, প্যান, পারক্সি অ্যাসিটাল নাইট্রেট খুব গুরুত্বপূর্ণ একটা বায়ুদূষক। O3 বা ওজোন, প্যান, পারক্সি অ্যাসিটাল নাইট্রেট, H2SO4, SO3 এবং অনেক সময় ধোঁয়াশা বা স্মগ, এগুলি প্রকৃতপক্ষে কিন্তু সেকেন্ডারি পলিউটেন্ট হিসাবে কাজ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যান বা পারক্সি অ্যাসিটাল নাইট্রেট। এটা একটা গুরুত্বপূর্ণ সেকেন্ডারি পলিউটেন্ট। প্যানের ফরমেশন কীভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে। পরিবেশ থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হয়, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পরিবেশে উপস্থিত আল্ট্রাভায়োলেট রশ্মি, তৎসহ পরিবেশে উপস্থিত হাইড্রোকার্বন এবং তৎসহ পরিবেশে উপস্থিত কার্বন মনোক্সাইড। তাহলে লক্ষ্য করে দেখা যাক এখানে NO2 এটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, হাইড্রোকার্বন প্রাইমারি পলিউটেন্ট, কার্বন মনোক্সাইড প্রাইমারি পলিউটেন্ট, তার সাথে যুক্ত হচ্ছে কি আল্ট্রাভায়োলেট, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এর সাথে বিভিন্ন প্রকারের প্রাইমারি পলিউটেন্ট পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে নির্দিষ্ট পদার্থের সৃষ্টি ঘটায়, এই যে সংকেতটা এখানে দেখানো হয়েছে আর CO3 NO2, এটা কিন্তু প্রকৃতপক্ষে পারক্সি অ্যাসিটাল নাইট্রেট বা প্যানের সংকেত, প্যানের ফর্মুলা। পারক্সি অ্যাসিটাল নাইট্রেট তৈরি হয়, অর্থাৎ প্রাইমারি পলিউটেন্টগুলির সাথে পরিবেশীয় ফ্যাক্টর পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে উপাদান সৃষ্টি ঘটায় সেই উপাদানই হচ্ছে কিন্তু সেকেন্ডারি পলিউটেন্ট, যেমন প্যান বা পারক্সি অ্যাসিটাল নাইট্রেট। অনেক সময় লক্ষ্য করে দেখা যায় প্রাইমারি পলিউটেন্টের তুলনায় সেকেন্ডারি যে এয়ার পলিউটেন্টগুলি আছে তাদের বায়ু দূষণ করার ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ সেকেন্ডারি এয়ার পলিউটেন্টের বায়ু দূষণ ক্ষমতা, এদের বায়ু দূষণ ক্ষমতা অনেক বেশি, এদের বায়ু দূষণ ক্ষমতা অনেক বেশি, এই ঘটনাটাকে বলা হয় অনেক বেশি হয়ে থাকে বা অনেক বেশি, এই নির্দিষ্ট ঘটনাকে বলা হয় সাইনারজিজম, একে বলা হয় সাইনারজিজম। অর্থাৎ একটা নির্দিষ্ট পদার্থ যে পরিমাণ ক্ষতি করতে পারে তার সঙ্গে যদি আর অনেক পদার্থ যুক্ত হয় তাহলে তাদের ক্ষতির মাত্রা অনেক বেশি হয়, তাকেই সাইনারজিজম বলা হয়। অর্থাৎ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট অনেকগুলি পদার্থ নিয়ে গঠিত, তাহলে এর যে ক্ষতিকারক করা প্রভাব, সেই প্রভাবটাই কিন্তু সাইনারজিজম বা এর ক্ষমতা অনেক বেশি হয় প্রাইমারি পলিউটেন্টের তুলনায়। নেক্সট চলে যাচ্ছি আনকনভেনশনাল পলিউটেন্ট বা টারশিয়ারি পলিউটেন্ট। টারশিয়ারি পলিউটেন্টগুলির এগুলি কিন্তু প্রকৃতপক্ষে কোনো উৎস থাকে না, এদের কোনো উৎস থাকে না, কোনো প্রকৃত উৎস থাকে না, আননোন, কোনো প্রকৃত উৎস থাকে না, অর্থাৎ আননোন, সঠিকভাবে জানা যায়নি কোন জায়গা থেকে আসে। যেমন হচ্ছে পারদ এবং অ্যাসবেস্টের গুঁড়ো, পারদ প্রচুর পরিমাণে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে এর উৎস এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি যে পারফেক্টলি কোন জায়গা থেকে এরা উৎপাদিত হয়। এদেরকে আনকনভেনশনাল পলিউটেন্ট বা টারশিয়ারি পলিউটেন্টও বলা হয়ে থাকে। সোর্স অফ এয়ার পলিউটেন্ট, কোন জায়গা থেকে এয়ার পলিউশনগুলো সৃষ্টি হয়, কতগুলো জায়গা এখানে দেখানো হয়েছে, সেই জায়গাগুলোকে বেশি করে ফোকাস করা হয়েছে, সেই জায়গাগুলোর উপর আমি গুরুত্ব দিচ্ছি। এক নম্বর হচ্ছে অগ্নুৎপাতের কারণে। আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত ঘটে, আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত হয় তখন সেখান থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইডের মতো বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। এগুলি সাধারণত অগ্নুৎপাতের কারণে ঘটে থাকে। যানবাহন বা অটোমোবাইল সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যানবাহন বা অটোমোবাইল, সে অটোমোবাইল থেকে সাধারণত কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, SO2, কার্বন মনোক্সাইড, লেড বা সীসার মতো বিভিন্ন প্রকার বস্তুগুলি প্রতিনিয়ত নির্গত হয় এবং আমাদের পরিবেশে মেশে এবং পরিবেশকে প্রভূতভাবে ক্ষতি সাধন করে। তাহলে যানবাহন বা অটোমোবাইল নির্গত কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, লেড প্রভৃতি পদার্থ সরাসরি বায়ুতে মেশে এবং বায়ুর ক্ষতি ঘটায়। একই রকমভাবে বিভিন্ন প্রকার যে গ্রিনহাউস গ্যাসগুলি আছে, গ্রিনহাউস গ্যাস নিয়ে আমি পরবর্তী যদি ভিডিও করি তাহলে সেখানে ডিটেলসে বলবো। যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলি আছে যেমন হচ্ছে CO2, ওজোন, CH4, CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন, N2O, জলীয় বাষ্প, এই বিভিন্ন প্রকার যে
গ্রিনহাউস গ্যাসগুলি আছে, গ্রিনহাউস গ্যাসগুলিও কিন্তু সমান মাত্রায় বায়ু দূষণ ঘটায়। তাছাড়াও এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বাতাসে ভাসমান যে সমস্ত কণাগুলি আছে, বাতাসে ভাসমান কণা, এরা প্রকৃতপক্ষে বাতাসে ভাসমান কণা, এই বাতাসে ভাসমান কণাগুলিকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলা হয়। ফ্লাইঅ্যাশ, এগুলো চিমনি থেকে নির্গত হয়, এগুলো চিমনি থেকে নির্গত হয়। অণুজীব, এটা পরিবেশে অবস্থান করে। ধূলিকণা, এটা ধুলো থেকে নির্গত হয়, ধুলো, ঝড় বা ধুলো থেকে নির্গত হয়। পরাগরেণু, এটা ফুল থেকে নির্গত হয়। এই সমস্ত পদার্থগুলিও কিন্তু প্রকৃতপক্ষে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের মধ্যে পড়ে এবং এরা যথেষ্টভাবে পরিবেশের যে বায়ু আছে সে বায়ুর কিন্তু দূষণ সম্পন্ন করে থাকে। ইফেক্ট অফ এয়ার পলিউশন, এয়ার পলিউশনের মানুষের উপরে কী প্রভাব লক্ষ্য করা যায়? প্রথমে প্রভাবগুলো মানুষের উপরে দেখানো হয়েছে। এয়ার পলিউশনের যে মানুষের উপরে প্রভাব, প্রথম হচ্ছে মানুষের ক্ষেত্রে ফুসফুস, চোখ, সংবহনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র প্রভূতভাবে ক্ষতি হতে পারে বায়ু দূষণের ফলে। কেমনভাবে ক্ষতি হতে পারে? যেমন হচ্ছে বায়ু দূষণের ফলে সরাসরি আমরা নাক দিয়ে আমাদের বায়ু যেহেতু প্রবেশ করে ফুসফুসে, তাই আমাদের ফুসফুস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন আক্রান্ত ব্যক্তি, যে স্থানে বায়ু দূষণ যত বেশি সেই স্থানে ব্যক্তিদের মধ্যে গবেষণা করে দেখা গেছে নিম্নলিখিত যে রোগগুলি আছে বা নিম্নলিখিত যে সিমটমগুলি দেখানো হয়েছে তার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। যেমন প্রথম হচ্ছে ব্রঙ্কাইটিস। বায়ু দূষণ প্রভাবিত এলাকাতে মানুষের মধ্যে ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। একই রকমভাবে তীব্র শ্বাসকষ্ট বা অ্যাজমা বা হাঁপানির মতন যে কন্ডিশন সেটাও কিন্তু প্রচুর থাকে। তার সাথে সাথে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির মতো যে ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ মানে পালমোনারি ডিজিজ, এগুলো এক ধরনের সারা জীবন বিরাজ করে, এগুলো সারে না সাধারণত। তাহলে সিওপিডির মতন রোগও কিন্তু একই রকমভাবে দেখা যায় সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে। সালফার ডাই অক্সাইড যদি বাতাসের মধ্যে বেশি থাকে তাহলে তীব্রভাবে চোখে জ্বালা হয়। যে স্থানে বায়ুতে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে সেই স্থানে প্রচুর পরিমাণে ব্যক্তিদের চোখে জ্বালা হবে এবং চোখ থেকে জল পড়বে, চোখ থেকে জল নির্গত হয়, তাদের জল নির্গত হয়, অর্থাৎ চোখ সমানভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। একই রকমভাবে সালফার ডাইঅক্সাইড বায়ুতে থাকা মানে তীব্র কাশির সৃষ্টি হয়। আমাদের যে গলার মিউকাস মেমব্রেন আছে সেই মিউকাস মেমব্রেন শুকিয়ে যায়, মিউকাস যে মেমব্রেন ড্রাই হয়ে যায়, ফলে গলা শুকিয়ে যায় এবং ব্যাপক হারে কাশির সৃষ্টি হয়। কয়লা খনি অঞ্চলে কয়লার গুঁড়োর জন্য, কয়লার গুঁড়ো, আমরা জানি কয়লা যেখানে উত্তোলন হয় সেখানে প্রচুর পরিমাণে কয়লার গুঁড়ো সৃষ্টি হয়। সেই কয়লার গুঁড়ো শ্রমিকদের শরীরের মধ্যে ঢুকে তাদের ফুসফুসকে কালো করে দেয় এবং ফুসফুসের অ্যালভিওগুলি নষ্ট হয়ে যায় এবং ব্ল্যাক লাংয়ের মতো ডিজিজের সৃষ্টি হয়। এটা শুধুমাত্র কিন্তু যে সমস্ত স্থানে কয়লার গুঁড়ো বা কয়লা খনি আছে সেই সমস্ত স্থানে লক্ষ্য করা যায়। বাতাসে যদি কার্বন মনোক্সাইডের জীবাশ্ম জ্বালানিজনিত যে কার্বন মনোক্সাইড তৈরি হয়, সেই কার্বন মনোক্সাইড যদি বাতাসে বেশি পরিমাণে থাকে তাহলে তা আমাদের শরীরে যায় এবং আমাদের শরীরে যাওয়ার পর হিমোগ্লোবিন এইচবি সাথে সিও রাসায়নিক বন্ধনে যুক্ত হয় এবং তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন এমন এক ধরনের হিমোগ্লোবিন যা হিমোগ্লোবিনের সাথে এইচবির সাথে O2 এর বন্ধন ক্ষমতা নষ্ট করে দেয়, O2 এর বন্ধন ক্ষমতা নষ্ট করে। অর্থাৎ যত বেশি শরীরের মধ্যে কার্বক্সি হিমোগ্লোবিন গঠিত হবে তত অক্সিজেন পরিবহন ক্ষমতা কম হবে, অর্থাৎ শরীরে সঠিক মাত্রায় অক্সিজেন পরিবহন হবে না এবং তীব্রভাবে কিন্তু শরীরের মধ্যে ক্ষতিগ্রস্ততার মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। এই জন্য সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, চোখ এবং ফুসফুস তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয় বায়ু দূষণের ফলে। তাছাড়াও অন্যান্য ইফেক্টের মধ্যে স্টোন ক্যান্সার বা স্টোন লেপ্রোসি। বাতাসে বায়ু দূষণের NO2 মতো উপাদানগুলি জলীয় বাষ্পের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে H2SO4 এর মতো HNO3 মতো
যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলির সৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে তারা মাটিতে নেমে আসে। এই প্রকার বৃষ্টির সাথে নেমে আসা বিভিন্ন ধরনের যে অ্যাসিডগুলি একসাথে এদেরকে বলা হয় অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড রেনের ফলে মাটির যে পিএইচ বা সয়েল পিএইচ সেই সয়েল পিএইচ কম হয়, ফলে মাটির উর্বরতা শক্তি তীব্রভাবে নষ্ট হয়। জল, আমাদের ভূগর্ভস্থ যে জল, সেই জলের পিএইচও একই রকমভাবে কমে যায়, অর্থাৎ জল আম্লিক হয়ে পড়ে। বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো আছে, বিশেষত মস জাতীয় উদ্ভিদ, মস ফার্ন জাতীয় উদ্ভিদ এবং অন্যান্য উদ্ভিদেরও পাতা কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, পাতা এবং তাদের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, জলে যখন এটা পড়ে তখন জলজ যে সমস্ত প্রাণী বা অ্যাকোয়াটিক অ্যানিম্যাল বা জলজ প্রাণী আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং তারা অনেক সময় মারা যায়। এই জন্য অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টিকে বলা হয় লেক কিলার। একে বলা হয় লেক কিলার। তাহলে এ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি যখন ঘটে তখন কি হয়, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত CaCO3 নির্মিত বিভিন্ন প্রকার স্মৃতিসৌধ, তাজমহলের মতো স্মৃতিসৌধ বা আরও অন্যান্য ক্যালসিয়াম কার্বনেট নির্মিত স্মৃতিসৌধ ওপর যখন H2S উপর HNO3 পড়ে তখন তার গায়ে ফোস্কা পড়তে আরম্ভ করে এবং সেই জায়গাটা নষ্ট হয়ে ছড়ে পড়ে যায়, অর্থাৎ সেই নির্দিষ্ট পাথরটির ক্ষতিসাধিত হয় বা সেই নির্দিষ্ট স্থাপত্যের ক্ষতিসাধিত হয়। একে বলা হয় স্টোন ক্যান্সার বা স্টোন লেপ্রোসি, অ্যাসিড রেন। ফটোকেমিক্যাল স্মগ, আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। এই ফটোকেমিক্যাল স্মগ প্রথম দেখা গিয়েছিল লস অ্যাঞ্জেলসে। মনে রাখবে এটা, লস অ্যাঞ্জেলসে এটা প্রথমে দেখা গিয়েছিল। ফটোকেমিক্যাল স্মগের সাথে কী ছিল না, এর সাথে ছিল O3 ওজোন গ্যাস, তার সাথে ছিল নাইট্রোজেনের বিভিন্ন প্রকার অক্সাইড, NO অক্সাইড বিভিন্ন প্রকার, তার সাথে ছিল বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন, তার সাথে ছিল কার্বন মনোক্সাইড, তার সঙ্গে ছিল ধোঁয়া, স্মগ, এবং অটোমোবাইল এমিশন। মানে হচ্ছে অটোমোবাইল বা থেকে নির্গত বিভিন্ন প্রকার ধোঁয়া। এই সমস্ত বস্তুগুলি একত্রিত হয়ে যে ধোঁয়ার মতো পরিবেশ গঠন করেছিল, সেই ধোঁয়ার মতো পরিবেশকে বলছে ফটোকেমিক্যাল স্মগ। এবং এই ফটোকেমিক্যাল স্মগ এটা লস অ্যাঞ্জেলসে প্রথম লক্ষ্য করা গিয়েছিল, এবং এই ফটোকেমিক্যাল স্মগের ফলে যে অঞ্চলে ফটোকেমিক্যাল স্মগ লক্ষ্য করা গিয়েছিল সেই অঞ্চলের মানুষদের মধ্যে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ইত্যাদি প্রকার যে লক্ষণগুলি আছে সে লক্ষণগুলি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল ফটোকেমিক্যাল স্মগের জন্য। তাহলে ফটোকেমিক্যাল স্মগ কিছুই নয়, অনেকগুলি বস্তু ধোঁয়ার সাথে যুক্ত হয়ে যে বিশেষ ধোঁয়াশার মতন পরিবেশের সৃষ্টি করে, সেই ধোঁয়াশার মতো পরিবেশকে বলা হয় ফটোকেমিক্যাল স্মগ। এটা লস অ্যাঞ্জেলসে প্রথম দেখা গিয়েছিল বলে একে লস অ্যাঞ্জেলস স্মগও বলা হয়। রেমিডিয়াল অফ এয়ার পলিউশন আমরা কীভাবে রোধ করতে পারি? প্রথম নম্বর হচ্ছে ইউরো 4 যে বিধি আছে, ইউরো 4 বিধি কি না, ইউরোর নামটা আমরা জানি ইউরোপিয়ান এমিশন স্ট্যান্ডার্ড, এর নাম হচ্ছে ইউরোপিয়ান এমিশন স্ট্যান্ডার্ড। এদের কাজ কি না, অটোমোবাইল থেকে যে সমস্ত ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার গুণগত মান বিচার করাই হচ্ছে এদের কাজ। এই ইউরো যে 4 বিধি আছে সেই ইউরো 4 বিধির সমতুল্য হচ্ছে আমাদের ভারতবর্ষের BS
4 বিধি বা হচ্ছে ভারত স্টেজ 4, এটার নামটাও লিখে দিচ্ছি, ভারত স্টেজ 4, ভারত স্টেজ 4। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অটোমোবাইল থেকে নির্গত যে ধোঁয়া, সে ধোঁয়ার গুণগত পরিমাণ নির্ণয় করা। ফলে এই সমস্ত সংস্থাগুলি কি করে না, যে সমস্ত অটোমোবাইলগুলিকে বাজারে বিক্রি করা হয় সেই সমস্ত অটোমোবাইলের এদের রেজিস্ট্রেশনে ম্যাক্সিমাম 15 বছরের এরা দিয়ে থাকে। 15 বছরের বেশি কিন্তু এদের রেজিস্ট্রেশন দেয় না, এবং কার্বন এমিশনের পরিমাণ কিন্তু কমিয়ে দেখানো হয় বা কমানো হয়, কমাতে বলা হয় বিভিন্ন কোম্পানিগুলি যারা এই বিধি মেনে নির্দিষ্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচার করে থাকে। ইউরো 4 বিধির সমতুল্য হচ্ছে ভারতবর্ষের BS 4 বিধি। পরবর্তীকালে 2020 মধ্যে সরাসরি BS 6 বিধি চলে আসবে ভারতবর্ষে, আমাদের 2020 সালের মধ্যে। 2020 মধ্যে চলে আসবে BS 6, অর্থাৎ যে সমস্ত অটোমোবাইলগুলি হবে তারা BS 6 ইঞ্জিন যুক্ত হবে, এরা BS 5 হবে না, সরাসরি BS 6 ইঞ্জিন যুক্ত হবে। তাছাড়াও পলিউশন সার্টিফিকেট এটা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে প্রত্যেক যে অটোমোবাইলগুলি আছে তাদেরকে করাতে হয়ে থাকে, তাদের এমিশনের পরিমাণ দেখাতে হয়। তাছাড়াও নির্দিষ্ট আইন প্রণয়ন, যেমন হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট 1981, যে অ্যাক্টের মাধ্যমে এয়ার পলিউশনের যে নির্দিষ্ট নিয়ম, সে নিয়ম নীতি গাইডলাইন তৈরি করা আছে এবং তার নির্দিষ্ট আইন প্রণয়নের ব্যবস্থা করা আছে এই বিধিতে। এয়ার কন্ট্রোল প্রতিরোধের জন্য কিছু টুলসও আছে বা যন্ত্রাংশ আছে যেগুলো আমাদের সরাসরি এয়ার কন্ট্রোল প্রতিরোধ করে থাকে, যেমন হচ্ছে ফিল্টার, থার্মাল পাওয়ারগুলিতে যে চিমনি ব্যবহার করা হয় সেই থার্মাল পাওয়ার চিমনিগুলোতে ফিল্টার ব্যবহার করা হয়, যাতে করে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেই ধোঁয়ার সাথে নির্গত কার্বন কণা নিচে থিতিয়ে পড়ে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটাও বিভিন্ন উৎপাদন শিল্পগুলিতে, সিমেন্ট শিল্পে, ঝালাই শিল্পে, বিভিন্ন শিল্পে এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। সাইক্লোন প্রেসিপিটেটর, এটা বিভিন্ন ধরনের ভারী ও বিভিন্ন ধরনের মাঝারি শিল্প যেখানে ধোঁয়া প্রচুর পরিমাণে উৎপাদিত হয় সেই সমস্ত শিল্পে ব্যবহৃত এই যন্ত্রগুলি। স্ক্রাবার অ্যান্ড ক্যাটালাইটিক কনভার্টার, এটা সাধারণত অটোমোবাইল বা যে সমস্ত ভেহিকেলসগুলি আছে সেই সমস্ত ভেহিকেলসগুলিতে ব্যবহার করা হয়ে থাকে বায়ুদূষণ প্রতিরোধ করার জন্য। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে বায়ুদূষণ প্রতিরোধের বিভিন্ন প্রকারের রেমেডি বা বিভিন্ন প্রকার পথ। তৎসহ বায়ুদূষণ প্রতিকার করা শুধুমাত্র নিয়ম প্রণয়নের মাধ্যমে নয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দ্বারা, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার দ্বারা, ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে এবং প্রত্যেককেই সচেতনতার দ্বারা আমাদের এই বায়ুদূষণের মতো যে ভয়ঙ্কর বিষয়, সেই বিষয়টাকে আমাদেরকে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে আমাদেরকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে হবে, এই আমাদের অঙ্গীকার। যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।